আরিয়ান আরিয়ান আর স্নেহার বিয়ে। তাসফিনের মুখে উত্তর শুনে বিস্ময়কর তৈরি হয় সবার মাঝে। আরিয়ান! নূপুর আর চোখে তাকাই নিহালের দিকে, হয়তো নিহাল তার দিকে তাকিয়েছিল। বাঁকা হাসল সে। ছোট্ট পরিসরে নীরবতা মোড়ানো এক বিকেলের বুকে স্নেহা আর আরিয়ানের বিয়ে সম্পূর্ণ হলো। অতিথিদের কোলাহলহীন উপস্থিতি, মৃদু গুঞ্জন আর ধূপের গন্ধ মিলে যেন এক গভীর গোপনতার আবরণে ঢাকা পড়ে রইল সেই মুহূর্ত। ছোটখাটো বিয়ের অনুষ্ঠান, খয়েরি রঙের লেহেঙ্গা পরেছে স্নেহা। চুপচাপ সে, মুখে কোনো কথা নেই তার। তাসফিনের এক কথায় বিয়েতে রাজি হয়েছে সে, কোনো কথা বলেনি। তাদের বিয়ে যেন আড়ম্বরহীন এক প্রতিজ্ঞা। জীবনের ঘূর্ণিতে দুজন মানুষ হঠাৎ করে এক ছায়ার নিচে এসে দাঁড়িয়েছে, অথচ আশেপাশের সবাই যেন বিস্মিত। তাসফিনের নাম উঠে আসে ফিসফিসে কথোপকথনে। আরিয়ান ওরার স্নেহের বিয়ে হলো, তা কেউই মেনে নিতে পারছে না। বিয়ের অনুষ্ঠান শেষ হতে পর আর কনেকে আলাদা ঘরে নিয়ে যাওয়া হয়েছে। ছোটরা চেপে ধরেছে আরিয়ানকে রীতিমতো। আরিয়ান ভাইয়া, এটা কিন্তু ঠিক নয়। আপনি বিয়ে করতে এসেছেন আমার বোনকে, অথচ আমি জানলাম না। ফারার কথাই শায়দ জানালো ঝুমুর। একদম, এটা কিন্তু ঠিক হলো না আরিয়ান ভাইয়া। বেচারা আরিয়ান পড়ে গেল বিপাকে। সে কি আর জানতো তাসফিন তাকে এখানে ফোন করে আনিয়ে বিয়ে দিয়ে দেবে? মানল তার কেউ নেই, তাই বলে এত বড় ধোঁকা। কাঁদো কাঁদো ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আরিয়ান। আগমন ঘটে তাসফিনের, টান টান ভঙ্গিতে দাঁড়ালো। ব্রো, ফিলিংস কেমন? আরিয়ান পারছে না কেঁদে দিতে, কিন্তু এখানে থাকলে তার মান ইজ্জত থাকবে না। মুখ কুচকে তাকিয়ে আছে ফারা, চোখাচোখি হয় দুজনের। অকমর্ষাৎ সবার সামনে কুচকে থাকা নাকটা টেনে দিল তাসফিন। তেতে উঠল ফারা। লাগছে না? হেসে ফেলল তাসফিন। সে বেশ বুঝতে পারছে প্রিয়তমার রাগটুকু। অকমর্ষাৎ তার অন্য আঙ্গুলে পেঁচিয়ে ফারাকে নিয়ে যেতে লাগলো। থতমত খেয়ে গেল বাকিরা। নূপুর চিৎকার করে পিছু ডাকলো। আরে ভাইয়া, ফারাকে কোথায় নিয়ে যাচ্ছ? 5 মিনিট পর আসবে। ফারাকে জোরপূর্বক নিয়ে এলো তাসফিন। ফারার চোখে জ্বলছে অভিমান আর ক্রোধের শিখা। ঠোঁট দুটো শক্ত করে এক রেখায় চেপে ধরে রেখেছে সে। একটুও কথা বলবে না, এই দৃঢ় সিদ্ধান্তে অনড়। তাসফিন তার পাশে দাঁড়িয়ে চুপচাপ, মুখে কোনো কথা নেই, চোখে একরাশ অপরাধবোধ আর উচ্চারিত অনুভব। তাসফিন জানে ফারা কেন এতটা অভিমানী হয়ে আছে। তার মনে হয় প্রিয় মানুষের মন বুঝতে না পারলে মানুষের জীবনের সব যুদ্ধই বৃথা। কিন্তু সব কথা বলা যায় না, কিছু কথা থেকে যায় দায়িত্বের সীমারেখায়। ফারা পিছন থেকে তাকায় না, তাকালেই চোখে জল এসে যাবে সে জানে। আর তখন তাসফিনের নীরবতায় সবচেয়ে বেশি কষ্ট দেবে। হঠাৎ করে তাসফিন ফারার পেছনে এসে দাঁড়ায়। তার বুকের গভীর থেকে নিঃশব্দ একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, যেন হাজারো অজানা কথা এক মুহূর্তে হারিয়ে যাচ্ছে বাতাসে। কোনো পূর্ব সূচনা না দিয়ে সে ফারাকে পিছন থেকে জড়িয়ে ধরে। ফারা কেঁপে ওঠে। রাগ, অবিশ্বাস আর ভালোবাসা সব মিশে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়। তাসফিনের হাতের স্পর্শে তার সমস্ত অভিমান এক পলকে নরম হয়ে আসে, কিন্তু মুখে সে কিছুই বলে না। জবাবহীন ভালোবাসা যেন আরও গভীর হয়ে ছড়িয়ে পড়ে দুজনের নিঃশব্দ হৃদয়ে। ফারার দু চোখ জলে ভরে এসেছে, কিন্তু সে চায় না তাসফিন তা বুঝুক। অভিমানী মনটাকে আঁকড়ে ধরে আছে সে, তবু বুকের ভেতরে কোথাও একটা কাঁপন লেগে গেছে তাসফিনের স্পর্শে। নিঃশব্দে তাসফিন তার পাশে এসে দাঁড়ায়। একটুখানি না বলি ধীরে ধীরে ফারার কনিষ্ঠ আঙ্গুলে নিজের আঙ্গুলটা ছুঁয়ে দেয় সে, যেন সেই ছোঁয়াতেই বলে দেয়, তুমি আমার সব সময়। আঙ্গুলের সেই মৃদু আদরে ফারার ভিতরটা ভেঙে পড়ে। সে আর নিজেকে সামলাতে পারে না। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে গালে, কিন্তু মুখ ঘুরিয়ে রাখে তাসফিনের দিক থেকে। তাসফিন জানে এই মেয়েটার হৃদয়টা কতটা নরম, কতটা ভাঙে তার কথায়, আবার গলে যায় একটু আদরে। ফারা জানে লোকটা হুট করে কষ্ট দেয়, আচমকা দূরে সরে যায়, আবার হঠাৎ একটু আদর করে ভুলিয়ে দেয় সব কষ্ট। আপনি একটু ভালো নন কমান্ডার, সব সময় এমন করেন। কেমন করি? নেশাতুর কণ্ঠে শুধুই তাসফিন। ফারা অভিমানী হয়ে বলল, যখন ইচ্ছে ফেলে চলে যান, আবার ফিরে আসেন, কিছু বলেন না, সব কিছু গোপন করেন।
কাঁধে থুতনি ঠেকিয়ে রাখলো তাসফিন। অকমর্ষার চুমুতে ভরিয়ে দিল সে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ফারা। তাসফিন আরো খানিকটা গভীর স্পর্শে ছুঁয়ে দেয় তার সুখকে। সুখ? জি। বাধ্য মেয়ের মতো জবাব দিয়ে দেয় ফারা। পরক্ষণে জিভ কাটে। নৈশব্দে হাসলো তাসফিন। ফিসফিসিয়ে হাসকি টুনি বলল, ভালোবাসি সুখ। বিদ্যুৎ বেগে কেঁপে উঠল ফারা। এভাবে তো সে কখনোই বলেনি ভালোবাসি। লজ্জায় আড়ষ্ট হয় সর্বাঙ্গ, নত হয় মস্তক। এবার চুমু খাও। সরাসরি এক চুম্বনের প্রস্তাবে আরেক দফা চমকে ওঠে ফারা। দু কদম পিছিয়ে গিয়ে বলে ওঠে, ঠিক লেফটেন্যান্ট সাহেব, আপনি তো ভারী অসভ্য। চোখ ছোট ছোট করে তাকালো তাসফিন। আচানক কোমর টেনে নিজের কাছে নিয়ে আসে ফারাকে। রুক্ষ স্বরে বলে ওঠে, 5 পর্যন্ত গুনবো, এর মধ্যে চুমু না খেলে পরের টান কিন্তু আমার। ভরকালো ফারা। আমতা আমতা করে সে। তাসফিন নিমিষেই বলে ওঠে, 2, 5। কথাটা বলে ওষ্ঠজোড়া আঁকড়ে ধরে তাসফিন। আঁকি পলক বুঝে নিল ফারা। চিটিং করলো কমান্ডার। 1, 2 বলল শুধু, আর বাকিগুলো তো বলেনি। ওষ্ঠ ছেড়ে গলদেশে হামলে পড়ে তাসফিন। তার আচানক এমনতর স্পর্শে সর্বাঙ্গ যেন স্রোতে ভেসে যাচ্ছে ফারার। গভীর নিঃশ্বাস ফেলে হাঁপাতে হাঁপাতে ফিসফিসিয়ে বলে ওঠে ফারা, চিটার লেফটেন্যান্ট সাহেব। ওয়াইল্ড লেফটেন্যান্ট। নিকষ কালো আধারে ঢাকা পড়েছে আকাশটা। চাঁদ সুন্দরী বুঝি লুকিয়ে পড়েছে মেঘের আড়ালে। মাঝে মধ্যে মৃদুমন্ত হাওয়া বইছে, সাথে ভেসে আসছে ভেজা মাটির মিষ্টি গন্ধ। গাছের পাতা ভিজে উজ্জ্বল হয়ে উঠেছে। পথঘাট সিক্ত হয়ে চিকচিক করছে। দূরে কোথাও একলা পাখি ডানা ঝাপটাচ্ছে। গাছের পাতার ফাঁকে ফোঁটা ফোঁটা জল জমে মুক্তোর মতো ঝলমল করছে। চারপাশের নিস্তব্ধতা মাঝে মাঝে ভেঙে দেয় একটু আধটু ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। বধূ পেশে রুমের বড় বিছানায় চুপচাপ বসে আছে স্নেহা। লাল পাড় সোনালি জড়ি কাজ করা শাড়িতে। কিছু সময় আগে শাড়িটা পরিয়ে দিয়েছে ফারা। চোখ নিচু করে বসে থাকা স্নেহাকে ঠিক যেন কোনো ছবির থেকে উঠে আসা রাজকুমারীর মতো লাগছে। আলতো করে কপালের মাঝখানে টিকলি পরানো হয়েছে, তার উপর চুলগুলো ছেড়ে দেওয়া। হাতে রেশমি চুড়ি, সব মিলিয়ে এক অপার সৌন্দর্য। হঠাৎ খট করে খুলে গেল দরজাটা। ধীরে ধীরে ভেতরে ঢুকলো আরিয়ান। কালো শেরওয়ানিতে, চোখে মুখে কিছুটা দ্বিধা আর অপার কৌতূহল নিয়ে সে এগিয়ে এলো। দরজাটা পেছন থেকে বন্ধ করে থমকে দাঁড়ালো কয়েক সেকেন্ড। স্নেহার দিকে তাকিয়ে তার চোখে ভেসে উঠল একরাশ আবেগ। সেই চেনা মুখ, কিন্তু আজ এতটা নতুন, এতটা কাছের। আজ থেকে তার বউ, সারা জীবনের সঙ্গী। আরিয়ান ধীরে ধীরে এগিয়ে এসে বিছানার পাশে বসে পড়ল। কাপা গলায় বলল, স্নেহা, তোমার কেমন লাগছে এখন? স্নেহা চোখ তুলে চাইল এক ঝলক, তারপর আবার নিচু করে নিল আঁখিদয়। দ্বিধা দ্বন্দ্বে বকছে আরিয়ান। এগিয়ে যাবে কিনা ভেবে পাচ্ছে না। স্নেহা, দেখো তুমি। আপনি তো জানেন আমার সাথে ঠিক কী হয়েছে। তাসফিন ভাইয়া নিশ্চয়ই বলেছে, কিন্তু আপনি কেন বিয়েতে রাজি হয়েছেন? কেন নিজের জীবন নষ্ট করতে চাইছেন? আমি শুধু সেটুকুই জানতে চাইব। আরিয়ান তাকিয়ে আছে নির্নিমেষ। কম্পিত স্নেহাকে দেখে নৈশব্দে ক্ষীণ হাসল সে। দ্বিধা কাটিয়ে এগিয়ে এসে ঠিক বিছানার বিপরীতে বসলো স্নেহার। অনুমতি চেয়ে বলল, আমি কি তোমার হাতটা ধরতে পারি? থমকালো স্নেহা। ক্ষীণ ভয় বাসা বাঁধে বুকের ভেতর। আরিয়ান আলগোছে হাতটা ছুঁয়ে অদ্ভুত সুরে বলল, যা হয়েছে ভুলে যাও। অপরাধী তার শাস্তি পেয়েছে। তোমার তো কোনো অন্যায় ছিল না, তাহলে তুমি কেন ভাবছো তোমার সাথে থাকলে আমার জীবন নষ্ট হবে? আর যদি বলো বিয়ে কেন করেছি, তাহলে বলবো তাসফিনের জন্য। এবারে চোখ তুলে তাকালো স্নেহা। জানতে উৎসুক সে। তাসফিন আমার আর নেহালের বেস্ট ফ্রেন্ড। আমার কেউই নেই। নেহাল তো মামা আছে, কিন্তু আমি একা মানুষ। এবং কি তাসফিন আমার পড়াশোনার খরচ বহন করেছে। সে না থাকলে আজকে আমি নামক আরিয়ানকে খুঁজে পাওয়া যেত না। তাসফিন বলেছে বিয়ে করতে হবে। আমি কোনো প্রশ্ন করিনি,
কারণ আমি জানি তাসফিন অবশ্যই আমার খারাপ চাইবে না। আর তুমি তো নিতান্ত একজন ভালো মেয়ে, তাহলে কেন না বলবো বলো তো? অকমসাৎ ফুপিয়ে কেঁদে উঠল স্নেহা। সে সৌহার্দ্যকে ভীষণ ভালোবেসে ফেলেছে, অথচ তার বলা কথাগুলো ধনুকের থেকে ছোড়া তীব্রের মতো এসে বুকে লেগেছে। তার বাক্য সৌন্দর্য থেকে মানুষের মন সুন্দর হওয়া সবচেয়ে জরুরি, এটা আজকে বুঝতে পেরেছে স্নেহা। আমি সৌহার্দ্যকে ভীষণ ভালোবাসতাম। আমি কখনোই ভাবিনি ওর মন মানসিকতা এতটা খারাপ। কিভাবে বললো আমি নাকি খারাপ মেয়ে? তাই হুস, কাঁদে না, যে যাই বলুক তাতে কান দিতে নেই। আর সৌহার্দ্যের ব্যাপারটা ভুলে যাও প্লিজ। সে কখনোই হয়তো বা তোমাকে ভালোবাসেনি। স্নেহা, তুমি নিষ্পাপ ছিলে, তোমার ভালোবাসাগুলো নিষ্পাপ ছিল, যা ভুল মানুষের প্রতি তৈরি হয়েছে। কিন্তু এখন তুমি সেই মানুষটিকে চিনতে পেরেছো। এখন তোমাকে এগোতে হবে। কিয়ত সময় নিষ্পলক চেয়ে রইল স্নেহা। আরিয়ানকে অবাক করে দিয়ে আকুতি ভরা কণ্ঠে বলল, আপনি কি কখনো আমাকে ভালোবাসতে পারবেন আরিয়ান? স্নেহার প্রশ্নে কিয়ত সময় নিশ্চুপ রইল আরিয়ান। দমকা হাওয়ার নেই এগিয়ে এসে কপালে গাঢ় চুম্বন এঁকে দিয়ে ফিসফিসিয়ে বলল, পারবো, তুমি একটু ভালোবাসা দিও, আমি তার থেকে দ্বিগুণ ভালোবাসবো। একবারকে নিজের মেয়েকে অচেনা একটি ছেলের হাতে তুলে দিবেন মুখ্য নন তিনি। শায়র তার মেয়ের এত বড় ক্ষতি করেছে তা জানার পর নিজেকে সামলে উঠতে পারছিলেন না জয়নাল আহমেদ। কিন্তু তার পূর্বেই তাসফিন তার কাজ করে দেয়। এবং কি যখন তাসফিন একবার বলেছে স্নেহার সঙ্গে আরিয়ানের বিয়ের কথা, বলতে রাজি হয়েছেন তিনি। তাসফিন অবশ্যই কোনো ভুল সিদ্ধান্ত নেবে না তা তিনি জানেন। নুপুরের ছন ছন শব্দ তুলে দৌড়ে এগিয়ে এলো ফারা। এলোমেলো চুল তার গলা শুকিয়ে এসেছে, হাঁপানি রোগীর মতো হাঁপাচ্ছে। জানেন সাহেব, আপনি এত দুষ্টু কেন? সদ্য শাওয়ার নিয়ে বেরিয়ে এসেছে তাসফিন। এলোমেলো তাসফিনকে দেখে বক্ষ পিষ্টে ধুকপুক শব্দ শুনতে পেল ফারা। ইস, এখন না আসলেই তো হতো। ভেজা চুলগুলো হাতে ঝেড়ে দিল তাসফিন। টাওয়াল জড়িয়ে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের দিকে। তারা ফিরছে সবে। কিয়ত সময় পূর্বেই আরিয়ান স্নেহাকে নিয়ে বাড়িপথে রওনা দিয়েছে। ঘণ্টাখানেক পরই নূপুর, ঝুমুর আর ফারা ওরাও যাবে সেখানে। যেহেতু ওদের বিয়ে হয়েছে, তাদের সংসার গুছিয়ে দেওয়ার চেষ্টা করবে। খুব সুখ হুটহাট এভাবে দৌড়াও কেন? পড়ে টরে গেলে কি হবে? চমকালো ফারা, চকিতে শুধুই। আপনি কি করে জানলেন আমি দৌড়ে এসেছি? তোমার নূপুর তোমার আগমন বার্তা আগে আমাকে জানিয়ে দেয়। লজ্জায় লাল হয় মেয়ের চিবুক। হাঁসফাঁস ভঙ্গিতে বলল, থাকুন আপনি, যাচ্ছি আমি। কোমল হাতে শীতল হাতের স্পর্শ পেয়ে সর্বাঙ্গে শিশিরানি অনুভব করে ফারা। তীব্র বুক ধুকপুকানি নিয়ে পিছন ফিরে তাকালো সে, কিন্তু তা ক্ষণিকের জন্য। চওড়া বক্ষে ধাক্কা খেল, ঠোঁট চুয়ে যায় তার বুকের বাঁ পাশে। মিসেস শেখ, এমন করলে আমি কোথায় যাই বলুন তো? এমনিতেও তো আপনার কারণে কিছু করতে মন চায় না, সব সময় আপনি আপনি করে মনটা। নিম্নাষ্ট আঁকড়ে লজ্জায় মাথা নিচু করে ফারা। তীব্র কাঁপুনি নিয়ে রিনরিনে কণ্ঠে বলল, আপনি ভীষণ ফাজিল। চাচাকে কি করে মানিয়ে নিলেন সব জেনে গেছি আমি। আপনি সব গোপন করেন। তাসফিন এক চিলতে হেসে বলল, ইস, এবার কি হবে তাহলে? সব তো জেনে গেলেন, এবার আমার কি হবে বলুন তো? চিকন নাকের ডগা ফুলে ওঠে ফারার। ফারা কিছু বলতে যাবে, কিন্তু কণ্ঠ আটকে যায়। লজ্জায় চোখের কোণে জল চিকচিক করে। তাসফিন আলতো করে টেনে নেয় তাকে নিজের বুকে। নরম ভালোবাসার ছোঁয়ায় ফারা হারিয়ে যেতে থাকে। ঠোঁটের কোণে কেঁপে ওঠে তার ঠোঁট, আর তাসফিনের ঠোঁটের স্পর্শে গলে যায় সমস্ত সংশয়। আধো চোখে আধো কাঁপুনিতে ফারা নিজেকে ছেড়ে দেয় তাসফিনের আদরে। ফারা যেন ধীরে ধীরে ঢলে পড়ে তাসফিনের বুকে। ভেতরে ঘূর্ণিপাকে সে আর নিজেকে ধরে রাখতে পারে না। তাসফিন নিঃশব্দে তাকে আঁকড়ে ধরে, আলতোভাবে ঠেলে দেয় দেওয়ালের দিকে। চোখে চোখ পড়তেই যেন সময় থমকে যায়। তাসফিনের হাত ফারার মুখখানা ছুঁয়ে যায় নরমতায়। এরপর সে মাথা নিচু করে ঠোঁটের কাছে ঠেকিয়ে দেয় নিজের আকুলতা। ঠোঁট ছুঁয়ে যায় ঠোঁট,
এক গভীর আস্বাদন ভালোবাসা যেন জমে ওঠে অদৃশ্য অক্ষরে। নিঃশ্বাসে নিঃশ্বাস ফারা আর তাসফিনের মাঝে সমস্ত দূরত্ব গলে যায়। তাদের শরীরের মাঝে জমে ওঠে এক নীরব তীব্র ঘনিষ্ঠতা। অকস্মাৎ ছেড়ে দেয় তাসফিন, কিঞ্চিত ভরকালো ফারা। দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালো সে। সুখ সুখ, এবার যে রেডি হতে হবে, আমার শার্টটা ইস্ত্রি করে দিন। নিজেকে ধাতস্থ করে ইস্ত্রি করতে গেল ফারা। পুরোটা সময় তাকিয়ে রইল তাসফিন। এলোমেলো তাসফিনকে সব কিছু এগিয়ে দিয়ে প্রাণ হাতে নিয়ে বেরিয়ে এলো সে। তাসফিন তার একমাত্র পুরুষ, খুব আদরের যত্নের। কিয়ৎক্ষণ পরই আবারও শার্ট নিয়ে ফিরে এলো ফারা। তখনও উদম গায়ে বিছানায় বসে আছে তাসফিন। তাকে দেখে ফের কেঁপে উঠল ফারার অন্তরস্থল। আপনার শার্ট। আমতা আমতা করে বলে ওঠে ফারা। অধর কাঁপিয়ে হাসলো তাসফিন। পরক্ষণে বলে ওঠে, কাছে এসে একটা জিনিস দেখাই। ফারা উৎকণ্ঠা হয়ে এগিয়ে গেল, কিন্তু আচানক তাকে টেনে কোলে বসিয়ে নিল তাসফিন। সহসা কেঁপে উঠল ফারা। কি করছেন লেফটেন্যান্ট সাহেব? প্লিজ জান, ওয়ান্স মোর, আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। থমকে যাই ফারা, ওষ্ঠজোড়া কাঁপছে নিদারুণ ভঙ্গিতে। উদরে হালকা করে চাপ দিতে নুয়ে পড়ে ফারা। নিঃশ্বাস ভারী হয় তার। শুকনো ঠোঁট জোড়া আলতো করে ভিজিয়ে নিল সে। তাসফিন কানের লতি ছুঁয়ে ফিসফিসিয়ে বলল, উইল ইউ বি আপসেট ইফ আই লুজ কন্ট্রোল এ লিটিল অ্যান্ড গেট ওয়াইল্ড উইথ ইউ টুনাইট? লজ্জায় শিউরে ওঠে ফারা। কম্পিত চিত্তে হাত ছুঁয়ে দেয় তাসফিনের বাহুতে। তো ছাড়ুন। প্লিজ জান, জাস্ট ওয়ান্স। ফারা কিছু বলার সুযোগ পেল না। তারপর তাসফিনের অবাধ্য হাতের বিচরণ ঘটে তার সর্বাঙ্গে। নিঃশ্বাস নিতে পারে না ফারা। তাসফিনের ওষ্ঠ জোড়া ছুঁয়ে যায় তার কণ্ঠনালীতে। ঠোঁট কিঞ্চিত ফাঁক করে নিঃশ্বাস টানতে লাগলো ফারা। আচানক তাসফিনের ভেজা চুলগুলো মোটোই চেপে ধরে সে। থামুন প্লিজ। নো ওয়ে। ছোটখাটো একতলা একটা বাড়ি থেকে সাধারণ, কিন্তু ভিতরে যেন এক টুকরো শান্তির ঠিকানা। ঘরদোর পরিপাটি, প্রতিটা কোণে মায়ার ছোঁয়া। স্নেহার চোখে ঝিলিক দেয় বিস্ময় আর ভালোবাসা। হেসে বলে আরিয়ান, এটা আমার ছোট্ট জগৎ, পরক্ষণেই বলল এখন থেকে আমাদের। স্নেহা ধীরে ধীরে ঘুরে ঘুরে দেখে ঘরটা। আলমারির উপরে রাখা পুরনো বই, কোনার টেবিলের কাছে জড়ানো নরম আলো, আর রান্নাঘরে তাকজোড়া মাটির হান্ডি। সব কিছুতেই এক ধরনের আন্তরিক চাপ। আরিয়ান পেছন পেছনে হাঁটে, যেন প্রতিটা জায়গায় তার গল্পের পাতা। এই টিউবগুলো আমি নিজে সাজিয়েছি। বলে সে একটু গর্বনী। স্নেহা মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। তার মনটাও ধীরে ধীরে ভরে যায় একটা নতুন স্বপ্নে। আপনি খুব গোছানো। মৃদুস্বরে বলল স্নেহা। হাসলো আরিয়ান। ঘরের প্রতিটা কোণ দেখানো শেষ হলে আরিয়ান মুচকি হেসে স্নেহার দিকে তাকালো। এবার আমার প্রিয় জায়গাটা দেখাই। বলে ইশারায় এগিয়ে গেল শোয়ার ঘরের দিকে। স্নেহা নিঃশব্দে তার পিছু নিল। নতুন জীবন, নতুন ঘর, আর এই মানুষটা তার সমস্ত বিশ্বাসের জায়গা। শোয়ার ঘরে পা রাখতেই হঠাৎ করে আরিয়ান তার হাত ধরে কাছে টেনে নিল। স্নেহা হতচকিত, কিন্তু আরিয়ানের চোখে ছিল অদ্ভুত রকমের কোমলতা। একটুখানি থেমে গভীর মায়ে সে ঝুঁকে এসে স্নেহার কপালে এঁকে দিল এক নিঃশব্দ চুম্বন। তা যেন কোনো শব্দ ছাড়াই বলে গেল, তুমি আমার ঠিক যেমন করে ভাবতাম আমার একজন হবে খুব আপন, তেমন করে পেয়েছি তোমায়। স্নেহা চোখ বন্ধ করে সেই পরশে নিজেকে হারিয়ে ফেল। ভালোবাসা বুঝি এটাই। বিছানায় উপর হয়ে শুয়ে আছে নিহাল। প্রচণ্ড মাথা ব্যথা করছে তার। এই দুদিন ধরেই তার ঘুম হচ্ছে না ঠিক মতো। ফোনের টুং শব্দ হতেই বিরক্তির চাহনি ফেলল নিহাল। এক পলক ফোনের দিকে তাকিয়ে আবার শুয়ে রইল। পরপর আবারও বেজে উঠেছে। আবারও বিরক্ত হলো নিহাল। রাগে ফোন তুলে রাগান্বিত স্বরে বলে ওঠে, কি সমস্যা? বারবার কল করছো কেন? অপর প্রান্তে মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো, আপনাকে মিস করছি। মিস শব্দটি কর্ণগোচর প্রবেশ করতেই তেতে উঠল নিহাল। কি সমস্যা? বারবার কল করছো কেন? আমি তোমার কে যে আমাকে মিস করছো? অপর প্রান্তের মেয়েটা বোধহয় খানিকটা লজ্জে পেল। ঠাস করে ফোন রেখে দিল সে।
আবারও বিরক্ত হলো নিহাল। সে এই মেয়েটাকে কি করবে সে? মেয়েটা একটুও বুঝে না। এতটা অবুঝ মানুষ তো কখনো দেখেনি সে। তাসফিন চলে যাচ্ছে। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল ফারার। খুব করে কাঁদতে ইচ্ছে করছে। এত তাড়াতাড়ি সুখের দিনগুলো শেষ হয়ে যায় কেন? বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে আছে ফারা। তাসফিনের উপর বড্ড অভিমান তার। মিসেস শেখ, হোয়াট হ্যাপেন? এভাবে মুখ ভার করে আছেন কেন? নাক ফুলোই ফারা। কথা বলবেন না আমার সাথে। উহ, এত হট বউ এত হট মেজাজে কেন? কপালে ভাঁজ পড়ল ফারার। চলে যাবে, অথচ একটু মন খারাপ হচ্ছে না এই পুরুষের। হট হব না কেন? আপনি কাল চলে যাচ্ছেন, অথচ সেটা আজকে বলছেন। আর আপনি এতটা রিল্যাক্স কেন? তাসফিন নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে কিয়ৎক্ষণ সময় নিয়ে। আচানক কাছে এসে তাকে বরাবরের মতো কোলে তুলে নিল। মাই ডিয়ার হট বউ, এত হাইপার হতে নেই। আমি বলিনি কারণ তোমার খারাপ লাগবে। আবারও ভঙ্গুর হৃদয়ে বলে ওঠে ফারা। তাহলে কি এখন আমি কষ্ট পাইনি? ওয়েট। দুহাতে গাল ধরে অসংখ্য চুমুতে ভরিয়ে দিল তাসফিন। বক্ষ ভাজে চুমুতে চুমুতে অস্থির করে বলে ওঠে, খুব শীঘ্রই ফিরে আসবো সুখ। এরপর না হয় ফিরে এসে আপনাকে অনেক বেশি। দুহাতে কান চেপে ধরল ফারা। হো হো চুপ করুন অবাধ্য লেফটেন্যান্ট সাহেব। করে হেসে উঠল তাসফিন। সমুদ্রের বিস্তীর্ণ নীল পৃষ্ঠে এগিয়ে যাচ্ছে এক বিশাল নেভিয়ান যুদ্ধ জাহাজ। জাহাজটি ধূসর রঙের, কঠোর ও শক্তপোক্ত গঠন, একেবারে যেন লৌহমানব। তার শরীর জুড়ে নানা রকম সেন্সর, রাডার, কামান ও মিসাইল লঞ্চার। প্রতিটি অংশ যেন প্রস্তুত যে কোনো মুহূর্তে যুদ্ধের দামামা বাজাতে। ডেকের উপর হেলমেট পরা নৌসেনারা টহল দিচ্ছে, কেউ বা দূরবীন দিয়ে সাগরের দিগন্তে নজর রাখছে। লেফটেন্যান্ট কমান্ডার নিজে ব্রিজে দাঁড়িয়ে মনিটরের দিকে তাকিয়ে আছেন। চোখে তীক্ষ্ণ দৃষ্টি তার, এক একটি আদেশ মানে পুরো জাহাজের দিক নির্ধারণ। ইঞ্জিনের গর্জন, রাডারের ঘূর্ণন আর ওয়াকিটকির সংক্ষিপ্ত বার্তা সব মিলিয়ে পরিবেশটা গম্ভীর, নিয়ন্ত্রিত ও প্রস্তুত। এই জাহাজ কেবল চলার জন্য নয়, যে কোনো মুহূর্তে যুদ্ধ ঘোষণা করতে বা জাতির সুরক্ষা দিতে প্রস্তুত। জুতো ঠক ঠক শব্দে ছন্দ তুলে ধাতব ডেক পেরিয়ে ভেতরে প্রবেশ করলেন লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। তার ইউনিফর্ম নিখুঁত কালারের, প্রতিটি ভাঁজ করা নিয়ম মেনে পরিপাটি। বুকের উপরে ঝকঝকে ব্যাজগুলো যুদ্ধ গাথার মতো জ্বলজ্বল করছে। তার মুখে কোনো অতিরিক্ত অভিব্যক্তি নেই, কিন্তু চোখে একরাশ নির্ভরতার ছায়া। এমন দৃষ্টি যেটা অধস্থ নরা বিশ্বাস করে আর শত্রুরা ভয় পায়। ব্রিজের দরজা খুলে ভেতরে ঢুকতেই সবে সামান্য সোজা হয়ে দাঁড়ায়। কেউ কিছু না বলেও একটা নীরব সম্মান ছড়িয়ে পড়ে ঘরে। তিনি সামনে গিয়ে দাঁড়ান কন্ট্রোল প্যানেলের সামনে। রাডারের স্ক্রিনে সাগরের ঢেউয়ের মতো ভেসে উঠছে অদ্ভুত কিছু সিগন্যাল। সেকেন্ড ইনসাইট সেই সিগন্যালে বিষয়ে কথা বলছে লেফটেন্যান্ট আরাফাত রহমানের সাথে। ফিরে আসাতেই একটি খবর পেল তাসফিন। লেফটেন্যান্ট নাইম ইসলাম সোহার্দের গতিবিধি পর্যবেক্ষণ করে যা যা জানতে পেরেছে সবটাই বলেছে তাকে। তাসফিন আপাতত বলেছে যেদিন জাহাজ যাবে সেদিন তারা হাতে নাতে ধরবে তাদের। সমুদ্রের রাজপুত্র তারা, সমুদ্রের রাজস্ব করাই তাদের কাজ, সমুদ্রের রাজত্ব করেই তাদের কাজ। পরনে কালো রঙের সালোয়ার স্যুট, সাথে মুখে মাস্ক পরে ফারা আর ঝুমুর দুজনেই বেরিয়েছে। উদ্দেশ্য হচ্ছে স্নেহার বাড়ির, মানে আরিয়ানের বাড়ি। আরিয়ান যেহেতু ছুটিতে আছে, সেই হিসেবে তাদের দুজনকে এখন পাওয়া যাবে। আরিয়ান জরুরি অবস্থায় ফের ছুটি নিয়েছে। সবটা তাসফিন অনেক কষ্টে ম্যানেজ করেছে। আপু, ওদের জন্য কিছু নেব না? ঝুমুর এটাই ভেবে চলেছে এতক্ষণ ধরে, কি নেওয়া যায় তাদের জন্য। সেটাই ভাবছি ছোট ভাবিজি, কি নেওয়া যায় বলো তো? ফারা আশেপাশে তাকালো। সামনে মার্কেট, সেখান থেকে যদি দুজনের জন্য শপিং করে তাহলে কেমন হবে? অবশ্য স্নেহা ভীষণ ভালোবাসে শপিং করতে। আপু চলো শপিং করে নিয়ে যাই। এমনিতেও স্নেহা ভীষণ পছন্দ করে শপিং করতে। ঝুমুর অমত করলো না। দুজনে মিলে শপিং করলো। টুকটাক আরও অনেক কিছু গিফট নিয়ে গেল স্নেহার বাড়িতে। সকাল সকাল তাদের দেখে একটু চমকে যায় আরিয়ান। আরে বাস, ভাবি আর ঝুমুর দুজনেই একসাথে?
ঝুমুর মুচকি হাসি উপহার দিল। হ্যাঁ ভাইয়া, আমরা ফারা চঞ্চল বালিকার ন্যায় বলল, হ্যাঁ ভাইয়া, আমরা চলে এলাম। তাছাড়া তুমি আমার বোনকে কেমন রেখেছো জানতে হবে না? বলতে পারো তদারকি করতে এসছি। উচ্চস্বরে হেসে ফেলল আরিয়ান। আচ্ছা বাবা, এসো। বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না, ভিতরে এসে তদারকি করো। তিনজন ভেতরে প্রবেশ করলো। স্নেহা কিচেনে ছিল। আরিয়ান বলেছিল রান্নার প্রয়োজন নেই, কিন্তু সারাদিন টই টই করে ঘুরে বেড়ানো মেয়েটা রাঁধতে চাইল। আরিয়ান আর মানা করেনি। বসার ঘরে কথা শব্দে বেরিয়ে এলো সে। পরনে গাঢ় নীল রঙের শাড়িটা। ঝুমুর ফারা দুজনে স্নেহাকে দেখে আশ্চর্য হয়। ফারা পলব চাপটাই বার কয়েক স্নেহাকে শাড়িতে এতটা সুন্দর দেখায়। তোমরা কখন এলে ফারু? ফারা ঝট করে গিয়ে জড়িয়ে ধরে স্নেহাকে। দীর্ঘ 2 দিন পর তাদের দেখা হলো। আনন্দে আত্মহারা ফারা দুগালে হাত রেখে বলল, মাশাআল্লাহ স্নেহা, তোকে কত কিউট লাগছে, পুরাই নায়িকা। সহসা হেসে ফেলল স্নেহা। ঈষৎ লাজ নিয়ে ফিরে তাকাই আরিয়ানের দিক পানে। হাস্যোজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে ছিল সে। ঝুমুর এক একে সবগুলো প্যাকেট দেখাতে লাগলো। এই যে এগুলো তোমাদের জন্য। আরিয়ান ভাইয়া নিশ্চয়ই তোমাকে কিছু দেয়নি। আনরোম্যান্টিক মানুষ। পিটপিট চোখ করে তাকালো আরিয়ান। স্নেহা মৃদু স্বরে বলল, তোমরা বসো, আমি নাস্তা রেডি করি। ঝুমুর চট জলদি বলল। দাঁড়াও, আমিও যাব তোমার সাথে। একা পারবে না স্নেহা। ঝুমুর গুটি গুটি পায়ে এগিয়ে গেল হেল্প করে স্নেহাকে। ফারা আনন্দিত হয়ে এগিয়ে গেল আরিয়ানের দিকে। ভাইয়া, স্নেহার জন্য দারুণ একটা শাড়ি নিয়েছি, তুমি ওইটা ওকে দেবে, ঠিক আছে? তাহলে অনেক খুশি হবে। মাথা চুলকে হাসলো আরিয়ান। আরে মিষ্টি ভাবিজান, আমি যে অলরেডি আপনার বোনের জন্য আরহ গিফট এবং শাড়ি এনে ফেলেছি। জি, এসে দেখোই। চোখ দুটো বড় বড় হয়ে এলো ফারার। সত্যি? জি, এসো দেখাই। ফারাকে নিয়ে কি এক একে সবগুলো জিনিস দেখাতে লাগলো। হলুদ, লাল আর খয়েরি রঙের মধ্যে 3টে শাড়ি নিয়েছে তার জন্য। ফারা সব কিছু দেখে সত্যি আশ্চর্য হয়েছে। ভাইয়া, আপনি এত কিছু নিয়েছেন? ভাইয়া, আপনি এত কিছু নিয়েছেন? সত্যি বলছেন? ভাবতেই পারিনি। দারুণ হয়েছে সবকিছু, সত্যি দারুণ হয়েছে সবকিছু, সত্যি বলছি। কিন্তু আমি যে এগুলো নিয়ে এলাম, আমি ভেবেছিলাম আপনি আপনার বন্ধুর মতো হবেন। শব্দ করে হেসে উঠল আরিয়ান। আহারে ভাবি, মন খারাপ করবেন না তো, এগুলো রাখবো, সমস্যা কই। হতাশ হলো ফারা। ইস, তার লেফটেন্যান্ট সাহেব যদি এত ভালোবাসা দিয়ে তার জন্য শাড়ি নিয়ে আসতো, তাহলে ফারা কতই না খুশি হতো। নবীন এসেছে ঢাকা, কথাটি কেউ জানে না, শুধু ঝুমুর ব্যতীত। আজ হঠাৎ ফোন এলো। কোচিংয়ে ছিল ঝুমুর। হঠাৎ নবীনের কল পেয়ে কিঞ্চিত বিস্ময় প্রকাশ করলো সে। ক্লাস শেষে বেরিয়ে এলো সে। নানা কথাবার্তা হচ্ছে আশেপাশে। নবীনকে ফের কল করলো ঝুমুর। হ্যাঁ নবীন, বলো। হুট করে ব্যস্ত কণ্ঠে বলল সে। তোমার ভার্সিটির সামনে আসি, আসতে পারো। চুকিয়ে গেল ঝুমুর। নবীন ঢাকায় কথাটা শুনে বুকের ভেতর ধুক করে উঠল তার। তুমি ঢাকায় নবীন? হ্যাঁ, তাড়াতাড়ি এসো। ঝুমুর অপেক্ষা করলো না, দ্রুত কোচিং থেকে বেরিয়ে এলো। বড় রাস্তার মোড়ে এসে একটা অটোরিকশা ধরে। আজকে গাড়ি নিয়ে আসেনি, তাই অটোতে যেতে হবে তাকে। ভার্সিটির কাছাকাছি যেতেই নজরে এলো সফেদ রঙা শার্ট পরে দাঁড়িয়ে আছে নবীন। বুকের ভেতর তিরিম তিরিম শব্দটি ভীষণভাবে কানে বাজছে ঝুমুরের। পা টিপে টিপে এগিয়ে গেল সে। নবীন। চিরচেনা কণ্ঠস্বর। ফিরে তাকালো নবীন। ঝুমুরকে দেখে চমৎকার হাসলো। বই পড়ুয়া ম্যাডাম, চলে এসেছো। কিঞ্চিত অবাক হলো ঝুমুর। নবীনের এখানে আসার কারণটা এখনো বুঝতে পারছে না সে। হাত নবীন, তুমি এখানে সবাই জানে না, মানে হঠাৎ করে ঢাকায়? ঘাড় ফিরিয়ে ডানে বামে এক পলক দেখে নিল নবীন। চলে যাও যাক। নবীন ঝুমুরের নরম হাতটি চেপে ধরে নিজের সঙ্গে করে তাকে নিয়ে যেতে লাগলো। ঝুমুর আশ্চর্য হচ্ছে। আরে আরে, কোথায় যাচ্ছি আমরা? আর তুমি ভার্সিটিতে এলে কেন, বাড়িতে না গিয়ে? চলো, এরপর দেখতে পাবে। ঝুমুর কিছু বলতে গিয়েও পারল না। নবীন ঝুমুরকে নিয়ে যেতে লাগলো। বারান্দায় বসে মাইকে নিয়ে আড্ডা দিচ্ছেন রুবিনা শেখ। নুপুরোর কাপড়গুলো গুছিয়ে রাখছে। সদ্য জ্বর থেকে উঠেছে ছেলেটা। জ্বরের কয়েকটা দিন কিভাবে যে পার করেছে একমাত্র সেই জানে।
আকাশ যেন অভিমানে মুখ ফিরিয়ে রেখেছে, তার চোখের পাতা ভারী কালচে, মেঘে ঢেকে গেছে চারিদিক। সূর্যের সোনালি হাসি আজ থেমে গেছে কোনো অজানা কষ্টে। হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকে উঠছে, যেন ক্রোধের ঝলকানি। বাতাসে এক অদ্ভুত ভার চুপচাপ, কিন্তু ভেতরে ভেতরে এক উন্মাদনা জমে উঠেছে।